15 বছর ধরে চলছে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ। ব্যয় ছাড়িয়েছে 2000 কোটি টাকা। অর্থের অপচয় বলছেন বিশেষজ্ঞ। দ্রুত কাজ শেষ করতে চায় সিভিল এভিয়েশন। ইঞ্জিন সংকটে রেলওয়ে বহরের 263টির 70% মেয়াদ উত্তীর্ণ। পূর্বাঞ্চলের বেশিরভাগ ট্রেন বন্ধের সংখ্যা চলতি বছর যুক্ত হতে পারে 30টি। সব জটিলতা কাটিয়ে অবশেষে চট্টগ্রাম কাস্টমস হাউজে 100 গাড়ি নিলাম। ছিল এমপিদের আনা বিলাসবহুল ল্যান্ড ক্রুজারও। 400 কোটি টাকা রাজস্ব আদায়ের আশা। নাটোরের সিংড়ায় প্রায় 2500 অবৈধ নলকূপ স্থাপন। বিদ্যুৎ সংযোগে চালানো হচ্ছে পানির পাম্প। ব্যাহত সেচ কাজ। কঠোর ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও গ্যাস পাইপলাইন ধ্বংসের অভিযোগ। ইউক্রেনকে হাতিয়ার বানিয়ে জ্বালানি খাত ধ্বংসের ষড়যন্ত্র বলছে রুশ পররাষ্ট্রমন্ত্রী। সরবরাহ সংকটে ইউরোপ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। চরম ইঞ্জিন সংকটে ভুগছে বাংলাদেশ রেলওয়ে। স্বাধীনতার সময় রেলবহরে 486টি ইঞ্জিন থাকলেও এখন মাত্র 263টি। যা আছে তারও 70% মেয়াদ উত্তীর্ণ। এতে প্রতি বছর বাড়ছে দুর্ঘটনা। কর্মীরা বলছেন দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন সংগ্রহ না করলে 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে পূর্বাঞ্চলের বেশিরভাগ ট্রেন। রেলওয়ে বলছে এবছরেই রেলবহরে অন্তত 30টি নতুন ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনা তাদের। নাজমুস সালেহীর প্রতিবেদন। 1980 সালের শুরুর দিকে জাপান থেকে 2500 সিরিজের 18টি ইঞ্জিন কেনে বাংলাদেশ। দেড় যুগ আগে মেয়াদ পেরিয়ে গেলেও এখনও সেবা দিয়ে যাচ্ছে সেগুলোর 10-12টি ইঞ্জিন। বাইরে থেকেই খালি চোখে ধরা পড়ে ইঞ্জিনের নাজুক অবস্থা। চাকার সঙ্গে ব্রেক ধরে রাখার লোহার পাতটিকে বেঁধে রাখা হয়েছে সামান্য জিআই তার দিয়ে। এর ভেতরের অবস্থা আরও ভয়াবহ। অকেজো ইঞ্জিনটির 3টি ব্রেকের 2টি কাজ করে না কোনো ইলেকট্রিক ডিভাইস। সবকিছু নাই, যেমন উইন্ডো ওয়েপার থাকলেও কাজ করে না সঠিকভাবে, অনেকগুলিতে নাই। গ্লাসগুলো গোলা থাকে, রাবার থাকে না। জিপিএস যে সিস্টেমগুলি আছে, আপনার স্পিডোমিটার, এগুলি ইনঅ্যাক্টিভ। চালকরা বলছেন এসব ইঞ্জিনে তারাই অনিরাপদ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সহজে আপনার এই গাড়ি দাঁড় করানো যায় না, ব্রেক সঠিকভাবে কাজ করে না, স্পিড কম হয়। ঝুঁকিপূর্ণ তো অবশ্যই, কিন্তু তারপরেও কি করার, কিছু ইঞ্জিন তো নাই। কমলাপুর লোকোশেডের মেকানিকরা বলছেন রেলবহরে যুক্ত আছে পাকিস্তান আমলের ইঞ্জিন। বেশিরভাগেরই মেয়াদ পেরিয়ে গেছে বহুকাল আগে। এখন আর মেরামতের যন্ত্রাংশও পাওয়া যায় না এসব ইঞ্জিনের। 50-60 বছরের ইঞ্জিন আছে। এখন আমরা বর্তমানে যে কাজ করতেছি, এই কাজে গিয়ার কেসিংয়ের বোল ঠিক থাকে না, মাথার বোল ঠিক থাকে না। 20 বছর আগে এটার মেয়াদ গেছে গা। এটা যে রাস্তা থেকে আইছে আর এই বাতিল লেগে গেছে গা। যন্ত্রপাতি তো এইসব পাওয়া যাচ্ছে না। আমরা এক গাড়ি থেকে আরেক গাড়িতে এইগুলা দিয়ে মেরামত করে চালাইতেছি আর কি। ইঞ্জিন সংকটের কারণে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে জানিয়ে রেলকর্মীরা বলছেন মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিনের কারণে বাড়ছে দুর্ঘটনা, কমছে গতি। তাদের আশঙ্কা যদি দ্রুত মিটার গেজের নতুন ইঞ্জিন সংগ্রহ করা না যায় তাহলে 2 বছরের মধ্যে এ রুটে বন্ধ হবে অনেকগুলো ট্রেন। আগামী 2 বছরের ভিতরে যদি আপনি মিটার গেজ ইঞ্জিনের মূল বহরে যদি আপনি অন্তত ইঞ্জিন স্থাপন করতে না পারেন, পূর্বাঞ্চলের ট্রেন অনেকগুলো ট্রেন আপনাকে বন্ধ করে দিতে হবে। এ বছরই রেলবহরে 30টি মিটার গেজ ইঞ্জিন কেনার কথা জানিয়ে রেলওয়ে মহাপরিচালক বলছেন পাইপলাইনে আছে আরও 2-3টি প্রকল্প। 30টা মিটার গেজ লোকোমোটিভ আমাদের কেনার একটা প্রক্রিয়া চলছে। কোরিয়ার ফান্ডে আরও কিছু ইঞ্জিন ক্রয়ের আমাদের পরিকল্পনা আছে। গত 15 বছরে রেলের উন্নয়নে 1.5 লাখ কোটি টাকা খরচ হলেও কাটেনি ইঞ্জিন সংকট। 1.5 দশক আগে মেয়াদ পেরিয়ে গেলেও এখনও এই ইঞ্জিনটি দিয়ে চলছে ট্রেনের যাত্রী পরিবহন। ফলে বাড়ছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। অথচ গত 14 বছরে রেলের উন্নয়নের খরচ হয়ে গেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। রেল কর্মীরা বলছেন আগামী 2 বছরের মধ্যে যদি মিটার গেজের অন্তত 50টি লোকোমোটিভ সংগ্রহ করা না যায় তাহলে বন্ধ হয়ে যাবে এ রুটের অনেকগুলো ট্রেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 15 বছরেও শেষ হচ্ছে না পর্যটন নগরী কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ। উল্টো প্রকল্পের মেয়াদ 6 দফা বেড়ে
ব্যয় ছাড়িয়েছে ২,০০০ কোটি টাকা। আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে দ্রুত কাজ শেষ করতে চায় সিভিল এভিয়েশন। অবশ্য চলমান প্রকল্পকে অর্থের অপচয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শুধু বিমানবন্দর নয়, বরং পর্যটক আকর্ষণে চিত্তবিনোদনের সুযোগ বাড়ানোর পরামর্শ খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সাগরের জলরাশি ছুঁয়ে ওঠানামা করবে প্রতিটি উড়োজাহাজ। যাত্রী বা পর্যটকদের মন জুড়ে থাকবে প্রশান্তির এক অনুভূতি, যার আকর্ষণে বাড়বে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা। প্রকৃতির এই উচ্ছ্বসিত হাতছানিতে নির্ভর করেই ২০০৯ থেকে ২০১৩ মেয়াদে উন্নয়নের কাজ শুরু হয় কক্সবাজার বিমানবন্দরের। এরপর ২০১৫ সালে যোগ হয় আন্তর্জাতিক মানে উন্নীত করার নতুন ধাপ। গত ১৫ বছরে প্রকল্পের মেয়াদ ৬ দফা বেড়ে ২০২৪ সালেও হয়নি শেষ। এতে প্রকল্প ব্যয় ৩০২ কোটি থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০১৫ কোটি টাকায়। বিগত সরকারের সময় নানা টালবাহানায় কাজ শেষ না হলেও বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান বলছেন, চলমান রয়েছে বিমানবন্দরটির উন্নয়ন কাজ। আমাদের যে জমি জমাগুলো যেগুলো আমাদের আছে সেগুলো নিয়ে আমরা মাস্টার প্ল্যান জায়গায় গেলে কক্সবাজারকে আমরা অত্যাধুনিক আন্তর্জাতিক মানের বিমানবন্দর করলে আমাদের যে ইকো ট্যুরিজম, অন্যান্য ট্যুরিজমটা অনেক অংশ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে বিমানবন্দরের রানওয়ে ২২২৫ ফুট বাড়িয়ে সম্প্রসারণ করা হয়েছে ৯,০০০ ফুটে, যা দেশের অভ্যন্তরে থাকা বিমানবন্দরের রানওয়েগুলোর মধ্যে সর্ববৃহৎ। আন্তর্জাতিক মানে উন্নীত করতে রানওয়ে আরও সম্প্রসারিত করে তৈরি করা হচ্ছে ১০,৭০০ ফুটে। তবে প্রশ্ন হলো, কক্সবাজারের সমুদ্র ছাড়া আর কি দেখতে আসবেন পর্যটকরা? লাস্ট কাপল অফ ইয়ার্স আপনি দেখেন যে প্রচুর হোটেল হয়েছে, অনেক 5 স্টার হোটেল হয়েছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, ট্যুরিজমের যে ইনফ্রাস্ট্রাকচার থাকে সেই জায়গাটায় আসলে আমরা বলবো আপ টু দ্য মার্ক না। আন্তর্জাতিকভাবে এইটাকে সমৃদ্ধ করা, তাদের সাথে বিদেশি ট্যুরিস্ট আনা, সেখানে কক্সবাজারকে একটা পপুলার ডেস্টিনেশন হিসেবে তৈরি করা, অনেকগুলো কাজ কিন্তু এখানে আছে। এদিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরের দূরত্ব ১৪০ কিলোমিটার। সেক্ষেত্রে স্বল্প দূরত্বে আরেকটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর কতটা লাভজনক হবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। গুরুত্বের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে চিটাং ডেফিনেটলি কক্সবাজার থেকে অনেক বেশি ডেন্সলি পপুলেটেড, ঢাকার পরেই চিটাং, এবং চিটাংয়ের একটা বড় সংখ্যক লোকজন কিন্তু বিদেশে বসবাস করে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকে। কাজে চিটাগং থেকে যে প্যাসেঞ্জার হওয়ার সম্ভাবনা আছে বা যে এক্সপোর্টের সম্ভাবনা আছে, কক্সবাজারে কিন্তু তার নাই। ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এজন্য সাগর পাড়ের বিমানবন্দরকে পর্যটক ছাড়াও যে কোনো ফ্লাইটের রিফুয়েলিং এর জন্য টেকনিক্যাল ল্যান্ডিং এর লক্ষ্যে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন ও পর্যটন ব্যবসা নিয়ে আমরা প্রতিবেদন দেখছিলাম। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজ উদ্দিন। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি যেই প্রশ্নটি আপনার কাছ থেকে করব এবং আপনার কাছ থেকে যেটির উত্তর আমি আশা করব সেটি হচ্ছে, এত বড় প্রকল্প নেওয়াটা কি আমাদের ভুল সিদ্ধান্ত ছিল কিনা? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। এখানে বিষয়টা হচ্ছে যে সঠিক কি না, এটা তো ভীষণ রকমের একটা ডিসিশনের ব্যাপার, কিন্তু এখানে দুটো কথা, দুটোই সত্যি, দুটোই কারেক্ট, কিন্তু দুটো একটা আরেকটা বিপরীত মনে হতে পারে। আমি প্রথম দ্বিতীয় করে বলছি না। একটা হলো যে এই সিদ্ধান্তটা ঠিক ছিল কিনা, অ্যাম্বিশিয়াস ছিল ইত্যাদি। সেখানে কথাটা হচ্ছে যে বাংলাদেশ এখনো স্ট্যান্ড অ্যালোন টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আমরা সেল করতে পারি না। ইট ইজ স্টিল নট ভায়াবল স্ট্যান্ড অ্যালোন টুরিস্ট ডেস্টিনেশন। আমাদের এখানে যে ট্যুরিজম আমরা দেখতে পাচ্ছি খুব ভালো, খুব টেক অফ করেছে, কিন্তু এটা মোস্টলি ডোমেস্টিক ট্যুরিজম। হ্যাভিং সেড দিস, যেহেতু এটা কি বলে এটাকে স্ট্যান্ডার্ড ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে এটা সেল করা যাচ্ছে না, দেয়ারফর এখানটা এত বড় প্রজেক্টে এই মুহূর্তে নেওয়াটা কতটুকু ওয়াইজ ছিল, নিশ্চয়ই সে প্রশ্ন আসবে। আর বলছিলাম যে দুটো কথা, একটা আরেকটার বিপরীত, এবং আমি এটা দ্বিতীয় বলছি, এটা আরেকটা কথা। সেটা হলো
আমরা যদি আমাদের কোস্ট লাইনটা দেখি, কক্সবাজার তো আছেই, এটা ছাড়াও আমরা এত ব্লেসড, এত বড় আমরা আমাদের কোস্টাল এরিয়া, আপনার সুন্দরবন থেকে শুরু করে আপনার টেকনাফ পর্যন্ত। এটা যখন আপনি ইয়ে করবেন যে এটা এত বড় একটা অ্যাসেট, যে এটা আমাদের জন্য একটা ভীষণ রকমের সম্ভাবনাময় একটা জায়গা। এবং এখানটাতে আমরা কম্পেয়ার যদি করি অন্যান্য টুরিস্ট মার্কেট যেগুলো আছে, স্পেশালি বিচ সংক্রান্ত, সেখানটাতে খুব ছোট্ট কিছু রকি বিচ, কিছু স্যান্ডি বিচ, কিছু বিচই নাই, হ্যাঁ, কিছু কাদা পানি এটসেট্রা। কিন্তু সেগুলো যে যে দেশগুলো আছে অল্প একটু হয়তো আছে। যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে দেখে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজ উদ্দিন। আমরা পরের খবরে যাব। ছাগলকাণ্ডে বহুল আলোচিত এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তানেবুর রহমান। গত বছর কোরবানির ঈদের সময় ছাগলকাণ্ডে আলোচনায় আসেন মতিউর রহমান। এরপর চলতি বছরের শুরুতে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউরের প্রথম স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে 3টি মামলা করে দুদক। পরে মতিউর তার প্রথম স্ত্রী সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। মামলাসহ সব জটিলতার অবসান ঘটিয়ে 100টি গাড়ি অবশেষে নিলামে বিক্রি করছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এর মধ্যে বিভিন্ন সময়ে সংসদ সদস্য কোটায় শুল্কমুক্ত সুবিধায় আনা 31টি ল্যান্ড ক্রুজারও রয়েছে। ইতোমধ্যে এসব গাড়ির ইনভেন্টরি ও শেষ হয়েছে। কাস্টমস ইতিহাসের সবচেয়ে বড় গাড়ি নিলাম থেকে অন্তত 400 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শাখাউত ত্রিপুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে। 60% হিসাবে 9,50,00,000 টাকা রিজার্ভ ভ্যালু নির্ধারণ করে নিলামে তোলা হয়েছে বিভিন্ন সময়ে সংসদ সদস্যদের নামে শুল্ক মুক্তি সুবিধায় আনা 31টি ল্যান্ড ক্রুজার। তার সঙ্গে যুক্ত হবে 25% ভ্যাট এবং ট্যাক্স। সব মিলিয়ে এই 31টি গাড়ি থেকেই রাজস্ব আদায় হবে অন্তত 221 কোটি টাকা। এর বাইরে নিলামে তোলা হয়েছে 5টি হেরিয়ার, 13টি হাভাল, 3টি করে স্কয়ার, প্রিমিও এবং নোয়া। এছাড়া 1টি করে রয়েছে RAV4 এবং ওসাকা ব্র্যান্ডের গাড়ি। আমরা আশা করছি যে 100 কোটি টাকার বেশি এখান থেকে রাজস্ব আদায় হবে। এখন কত টাকা বিড করবে বা আমরা বিডারের উপর এটা ডিপেন্ড করতেছে। আমার নিলাম পুরোটাই ওপেন প্রক্রিয়া, সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে। যত টাকা বিড পড়বে তত টাকাই আমরা রাজস্ব খাতে আমাদের অন্তর্ভুক্ত হবে। চট্টগ্রাম বন্দরে কারশেড সহ বিভিন্ন পয়েন্টে বর্তমানে 900-র বেশি আমদানি করা গাড়ি রয়েছে, যেগুলো নানা জটিলতার কারণে আমদানিকারক ছাড় করছেন না। এমনকি মামলার কারণে গাড়িগুলো নিলামও তোলা যাচ্ছিল না। এতে বন্দরের শেডগুলিতে বাড়ছিল গাড়ির জট। শেষ পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউস কঠোরতার মধ্যে নিলাম প্রক্রিয়া শুরু করার পরপরই 31টি গাড়ি জরিমানা দিয়ে আমদানিকারক ছাড় করিয়ে নিয়েছেন। একটা গাড়িতে তো ডিউটি ট্যাক্স অনেক বেশি, এত টাকাটা এখান থেকে দিয়ে সে তার শোরুমে নিয়ে যাবে, এই কারণে লিকুইড ক্রাইসিসের কারণে হতে পারে, বা যেহেতু এখন বাজারে চাহিদাটা কম হয়তো বা এই কারণে এখন যেহেতু নিলামে চলে যাচ্ছে, এই কারণে সে এখন বাধ্য হয়ে নিচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে অনুমোদন পাওয়ার পর নিলামে তোলা 100টি গাড়ির ইনভেন্টরি শেষ করে অন্তত 50টির ভ্যালু নির্ধারণ করা হয়েছে। তবে বন্দরের খোলা শেডে পড়ে থাকা 300 গাড়ি ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এই গাড়িগুলো নিলামের সিদ্ধান্ত না হওয়ায় দেখা দিয়েছে জটিলতা। বন্দরের অভ্যন্তরে 300টা গাড়ি যে নষ্ট হয়ে যাচ্ছে, ওটার দ্রুত কেন ব্যবস্থা করা হচ্ছে না নিষ্পত্তির জন্য, এবং ওটার দ্রুত ব্যবস্থা করলে রাজস্ব অনেক বেশি আহরণ হবে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে কাজ সেরে পড়ে থাকা 30টি সিমেন্ট মিক্সার মেশিন এবং 10টি ড্রাম ট্রাকও নিলামে বিক্রি করবে কাস্টম হাউস। আর কোনো জটিলতা নয়, মামলাসহ সব ধরনের দীর্ঘসূত্রিতা এড়িয়ে অবশেষে নিলামে উঠছে এখানকার 100 গাড়ি,
যার মধ্যে রয়েছে 31 জন সাবেক সংসদ সদস্যের আমদানি করা 31টি প্রাডো ল্যান্ড ক্রুজার। আর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 400 কোটি টাকা। যেহেতু গাড়িগুলো এখনও একেবারে নতুন, চলাচল উপযোগী, আর তাই দ্রুত নিলামে বিক্রি করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হবে এমনটি আশা করছেন কাস্টমস কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। এবার জানাবো পুঁজিবাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে চলে যাচ্ছে ডিএসসি ওয়েবসাইটে। আমরা যেটি দেখব আজকে যে এখন পর্যন্ত আমাদের ডিএসসি প্রধান সূচক যেটি, সেটির পয়েন্ট 5152 পয়েন্ট অবস্থান করছে। ডিএসসি এস ইন্ডেক্স বা সরিয়া সূচক 1159 পয়েন্ট অবস্থান করছে এবং ডিএস 30 ইন্ডেক্স বা বাছাই সূচক যেটি, সেটি 1900 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত লেনদেন হওয়া শেয়ারের মূল্য 141 কোটি টাকার মতো শেয়ার লেনদেন হয়েছে এবং শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে 197টির এবং শেয়ারের দাম কমেছে 100টির এবং অপরিবর্তিত রয়েছে 76টি শেয়ারের দাম। আমরা যদি ডিএসসির গ্রাফিক্যাল ইন্ডেক্সটা দেখি তাহলে দেখব যে 10টা থেকে শুরু হয়েছে লেনদেন। শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হয়েছে এবং তারপর কিন্তু আবার একটু নিম্নমুখী প্রবণতা আমরা দেখতে পেয়েছি এবং 10:30টার দিকে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, 11টার পরে যে সেটি আবার কিন্তু একেবারে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে। এখন আমরা দেখব সর্বোচ্চ, এখন আমরা একটু দেখতে চাই যে 20টি কোম্পানি রয়েছে সর্বোচ্চ শেয়ারের লেনদেনের দিক থেকে। আমরা যদি দেখি যে সর্বপ্রথমেই রয়েছে মন্য ফেব্রিক্স, এটির শেয়ার প্রতিটি শেয়ার 16 টাকা 90 পয়সায় বিক্রি হয়েছে এবং সর্বোচ্চ 17 টাকা 50 পয়সায় বিক্রি হয়েছে এবং সর্বনিম্ন 16 টাকায় বিক্রি হয়েছে। এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়াটিক ল্যাব, এটি 39 টাকা 50 পয়সায় বিক্রি হয়েছে সর্বোচ্চ, এবং আমরা যেটি দেখতে পেয়েছি সর্বোচ্চ বিক্রি হয়েছে 40 টাকা 20 পয়সায় এবং সর্বনিম্ন এশিয়াটিক ল্যাবের শেয়ার বিক্রি হয়েছে প্রতিটি শেয়ার 38 টাকা 40 পয়সায় এবং ফুয়ান সিরামিক, এটি সর্বোচ্চ এখন বিক্রি হচ্ছে 14 টাকা এবং সর্বোচ্চও কিন্তু 14 টাকায় বিক্রি হচ্ছে এবং সর্বনিম্ন বিক্রি হয়েছে 12 টাকা 90 পয়সায়। আমরা ফুয়াং ফুড 4 নম্বরে অবস্থান করছে, এটি 14 টাকা 30 পয়সায় বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ 14 টাকা 30 পয়সায় বিক্রি হচ্ছে এবং সর্বনিম্ন 13 টাকা 20 পয়সায় বিক্রি হয়েছে এবং সি পিয়ার্ল স্পা, সেটি 29 টাকা 50 পয়সায় বিক্রি হয়েছে এবং সর্বোচ্চ 32 টাকা 20 পয়সায় বিক্রি হয়েছে এবং সর্বনিম্ন বিক্রি হয়েছে 29 টাকায়। এই ছিল শেয়ার বাজারের ওয়েবসাইট থেকে সবশেষ খবর। মোংলা বন্দরকে নতুন রূপে সাজাতে পশু চ্যানেল সংরক্ষণ ড্রেজিং নামে একটি বড় প্রকল্প হাতে নিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। একনেকের সভায় 10টি উন্নয়ন প্রকল্পের মধ্যে মোংলা বন্দরের এই প্রকল্পটিও অনুমোদন দিয়েছে সরকার। এ বিষয়ে বিস্তারিত জানবো, বন্দরে আছেন সহকর্মী মাহমুদ হাসান, সরাসরি যাব তার কাছে। হাসান, মোংলা বন্দরকে উন্নয়নের জন্য আরো একটি বড় প্রকল্প হাতে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে এই প্রকল্পটি হচ্ছে মোংলা বন্দর পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং। এই সংরক্ষণ ড্রেজিং এর জন্য যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে, এই প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 1538 কোটি টাকা। আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, সেটা হলো এই পশুর চ্যানেলটি ড্রেজিং এর জন্য কিন্তু এ পর্যন্ত 3টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। 2000 সালে যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে আউটার বা ড্রেজিং, সেটি 2021 সালে শেষ হয়েছে। পরে 2021 সালের 13ই মার্চ যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেই প্রকল্পটি চলমান রয়েছে, সেটা হলো ইনার বার ড্রেজিং। যে ইনার বার ড্রেজিংটা 2022 সালে শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত সেই ড্রেজিংটি চলছে। একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো যেই ড্রেজিং কোম্পানিটা এই ইনার বার ড্রেজিং যে ড্রেজিং করছে তার ভিতরে কিন্তু অনেকটা অসঙ্গতি রয়েছে এবং এই ড্রেজিং কোম্পানি বারবার কিন্তু তারা হস্তান্তর করে আবার তারা নিয়ে যাচ্ছে এবং এই ড্রেজিং এর ভিতরে যেই বালু ডাম্পিং করা হয়েছে বা বালু উত্তোলন করা হয়েছে তার ভিতরেও কিন্তু অনেক সংগতি রয়ে গেছে। এটা কিন্তু আমাদেরকে
এলাকাবাসী এবং ব্যবসায়ীরা আমাদেরকে সে কথাটি জানিয়েছে। তবে তারা দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ এবং চেয়ারম্যান যেন এটাকে সুষ্ঠুভাবে তদন্ত করে সেটার প্রতি ব্যবস্থা নেয়। এছাড়া যে প্রকল্পটি বর্তমানে গত 8 জানুয়ারি যে একনেকে যে প্রকল্পটি পাশ করা হয়েছে সেই প্রকল্পটি হলো মংলা বন্দর পশুর চ্যানেল সংরক্ষণ প্রকল্প। তবে এই প্রকল্পটা যদি সমাপ্ত করা হয় এবং ইনার বা ড্রেজিং যদি সুষ্ঠুভাবে সমাধান করা হয় তাহলে মংলা বন্দরে 9.5 থেকে 10 মিটারের জাহাজ মংলা বন্দরে প্রবেশ করতে পারবে। এখানে জাহাজের সংখ্যা কিন্তু আগের তুলনায় বেড়েছে, আমদানি রপ্তানি বেড়েছে। তবে রপ্তানি পণ্যটা একটু কম এবং রপ্তানি পণ্যটা বৃদ্ধি করার জন্য বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে বারবার বৈঠক করা হয়েছে যাতে আরো রপ্তানিকারক ব্যবসায়ীরা মংলা বন্দর ব্যবহার করার চেষ্টা করে এবং রাজস্ব সংখ্যা কিন্তু বেড়েছে। ব্যবসায়ীরা কিন্তু মংলা বন্দর আসার জন্য আগ্রহ প্রকাশ করছে। তবে এই ছিল আমার কাছে মংলা বন্দর থেকে পশুর চ্যানেলের যে সংরক্ষণ ড্রেজিং এর সর্বশেষ তথ্য। হাসান মাহমুদ মংলা বন্দর থেকে। দেখছি আবাসিক এলাকায় নির্মাণ করা হয়েছে টায়ার জ্বালিয়ে তেল তৈরির কারখানা। ছাড়পত্র ছাড়াই চলছে 2 শতাধিক ইটভাটার কার্যক্রম। এতে মারাত্মক পরিবেশ দূষণের কবলে নওগাঁর অন্তত 20টি গ্রাম। দূষিত বাতাসের কারণে স্থানীয়রা আক্রান্ত হচ্ছে নানা রোগে। শিগগিরই এসব কারখানা বন্ধ করতে কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রকিবুল ইসলামের ছবিতে এবার রকির রিপোর্ট। আবাসিক এলাকায় গড়ে উঠেছে ইটভাটা। দূষিত ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। পাশেই গড়ে উঠেছে টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা। নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় 2 শতাধিক ইটভাটা নির্মাণ করা হলেও পরিবেশের ছাড়পত্র আছে মাত্র 16টির। জ্বালানি হিসাবে এসব ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ব্যাটারি ও টায়ার থেকে তেল ও সীসা তৈরির কারখানা। এলাকাবাসী জানান টায়ার কারখানা ও ইটভাটার দূষণে ক্ষতি হচ্ছে এলাকার পরিবেশ। বাতাস ও পানি দূষণের কারণে নষ্ট হচ্ছে গাছপালা, জমির ফসল ও পুকুরের পানি, এমনকি নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। জনপ্রতিনিধিরা বলছেন বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। খুবই দুর্গন্ধ আর গরমের তাপ, আগুনের তাপে আমরা থাকতে পারি না। আম কাঁঠালের গাছগুলো আছে নষ্ট হয়ে যাচ্ছে, টিন নষ্ট হয়ে যাচ্ছে। কারখানা চালুর পর থেকে ওকে কোনো কিছু খাওয়ানো পারি না বা খাই না, রুচি নাই, শুধু গন্ধের জন্য সে বমি করে। রাত 10:30 থেকে 3টা পর্যন্ত এই কার্যক্রমটা তারা চালায়। এই চালানোর কারণে আমরা ঘুমাতে পারি না। পরিবেশ অধিদপ্তরের দাবি সব যাচাই করেই ব্যাটারি ও টায়ার থেকে তেল ও সীসা তৈরির কারখানার ছাড়পত্র দেওয়া হয়। তবে শীঘ্রই এসব কারখানা বন্ধ করতে কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পরিবেশ দূষণ হবে না এই মর্মে নিশ্চিত হয়ে আমরা তাদেরকে ছাড়পত্র দিয়েছি। হ্যাঁ, ছাড়পত্র দেওয়ার পরে যদি ওনার কোনো ফল্ট হয় সেক্ষেত্রে আমরা ওনার বিরুদ্ধে ছাড়পত্র বাতিল সহ আইনানুগ যা ব্যবস্থা আছে সে ব্যবস্থা নিব। পরিবেশ অধিদপ্তরের কাছে আমরা এখন জানতে চাবো যে আসলে এটা কোন প্রেক্ষাপটে এটা দেওয়া হয়েছিল। যেহেতু এখানে পরিবেশের মারাত্মক হুমকি হচ্ছে এবং সেক্ষেত্রে যদি এটা সাবভার্সিভ টু দ্য এনভায়রনমেন্ট হয়ে থাকে আমরা ইমিডিয়েটলি এটা বন্ধ করে দেব। নওগাঁর 11 উপজেলায় বর্তমানে 206টি ইটভাটায় উৎপাদন কার্যক্রম চলমান। আর টায়ার ও ব্যাটারি থেকে তেল ও সীসা তৈরির কারখানা রয়েছে 32টি। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নাটোরের সিংড়ায় সরকারি সেচ প্রকল্পের মধ্যেই অবৈধভাবে প্রায় 2500 অগভীর নলকূপ স্থাপন করেছে স্থানীয় প্রভাবশালীরা। বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চালানো হচ্ছে এসব পাম্প। এমনকি তারা সরকারি খরচের চেয়ে কম খরচে অন্যের জমিতেও পানি দিচ্ছে। অবৈধ এসব নলকূপের জন্য ব্যাহত হচ্ছে সরকারি প্রকল্পের সেচ কাজ। শিগগিরই এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আলমামুনের পাঠানো তথ্য, রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। কম খরচে সেচ সুবিধা নিশ্চিত করতে নাটোরের সিংড়া উপজেলায় বিএডিসি 40টি গভীর নলকূপ ও 106টি এলএলপি এবং বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ 78টি গভীর নলকূপ ও 3টি এলএলপি স্থাপন করে। সরকারি এ দুটি প্রতিষ্ঠানের নলকূপের মাধ্যমে সেচের আওতায় আসে উপজেলার প্রায় 6500 হেক্টর জমি। তবে সরকারি সেচ প্রকল্পের আওতায় জমির মধ্যে অবৈধভাবে প্রায় 2500 অগভীর নলকূপ স্থাপন করেছে স্থানীয় প্রভাবশালীরা। কেউ বাড়ির থেকে, কেউ বা পল্লী বিদ্যুৎ থেকে সরাসরি সংযোগ নিয়ে পাম্প বসিয়েছেন। এমনকি তারা সরকারি খরচের চেয়ে কমে অন্যের জমিতেও পানি দিচ্ছে। অবৈধ এসব নলকূপের জন্য ব্যাহত হচ্ছে সরকারি প্রকল্পের সেচ কাজ। বাড়ির থেকে অনেক লাইন নিয়ে যায় পানি সেচ দিছে, তাহলে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়েছে। ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে আপনার অবৈধ সংযোগ দিয়ে পানি সেচার কারণে
আমার অপূরণীয় ক্ষতি হচ্ছে। তবে নিজেদের প্রয়োজনে নলকূপ বসানোর দাবি অবৈধ পাম্প মালিকদের। আমার জায়গাতে আমি বসাছি। আমরা যে মোটরটা নিছি এই মোটরে আমাদের খরচা কম, আমাদের আবাদ ফসল ভালো হয়। পল্লী বিদ্যুৎ সমিতি বলছে আগের সরকারের সময়ে এসব অবৈধ সংযোগ দেয়া হয়। শিগগিরই এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। বিল অঞ্চলের মানুষ এটা হলো এই কাজ আগের থেকেই করে আসতেছে। তাদের সচেতন করার পর অনেকে কিন্তু নতুন সংযোগ নিয়েও তারা এটার থেকে রিহেবিলিটেশনের মধ্যে পড়ে গেছে। অবৈধ যাই থাকুক না কেন সেটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা অনুরোধ করব যেন এই বিষয়গুলো দেখে দ্রুত নিষ্পত্তি করে। ৪২,০০০ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ হয়েছে। দ্বিতীয়বারের মতো স্কুল শিক্ষার্থীদের উড়োজাহাজে শিক্ষা ভ্রমণের আয়োজন করেছে দেশীয় এয়ারলাইন্স সংস্থা নভো এয়ার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 10:40 কক্সবাজারের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে ফ্লাইটটি ছেড়ে যায়। এবারও জাগো স্কুলের বিভিন্ন শ্রেণীর ৩০ জন শিক্ষার্থী এ ভ্রমণে অংশ নেন। শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান সহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুদিনব্যাপী এ ভ্রমণের অংশ হিসেবে এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ বা ATJFB'র সদস্যদের নিয়ে কক্সবাজারে একটি কর্মশালা করবে নভো এয়ার কর্তৃপক্ষ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। মাসব্যাপী এই মেলার প্রথম দিন থেকেই হল বিতে ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ৪৭ নম্বর স্টলে এসে ভিড় করছেন দর্শনার্থীরা। বিভিন্ন অফারও পাচ্ছেন তারা। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন মেলায় হোটেল শেয়ার বুকিং করলে বিশেষ ছাড় ও কিস্তিতে এবং এককালীন মূল্য পরিশোধের সুবিধা পাচ্ছেন আগ্রহীরা। তাদের বেশি আগ্রহ কক্সবাজার ও কুয়াকাটায় অবস্থিত ৫ তারকা মানের হোটেল ইডেন বের শেয়ারের দিকে। শীত মৌসুমে সিরাজগঞ্জে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুরের গুড়। রাজশাহী, পাবনা ও নাটোর সহ বিভিন্ন স্থান থেকে আসা গাছিরা সংগ্রহ করছেন খেজুরের রস। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বেশি রস পাওয়ায় গুড়ের ভালো উৎপাদনও হয়েছে। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। কুয়াশা ভেজা শীতের ভোরে সূর্য না উঠতে কাঁধে হাড়ি নিয়ে বের হন গাছিরা। এরপর রাতভর হাড়িতে জমাকৃত রস গাছ থেকে এক এক করে নামিয়ে আনা হয়। হাড়ি থেকে খেজুরের রস ছেঁকে ঢালা হয় টিনের তৈরি এক ধরনের বিশেষ পাত্রে। পরে মাটির তৈরি চুলায় ৩ থেকে ৩.৫ ঘন্টা জাল দেয়া হয়। অল্প আঁচে নির্দিষ্ট সময় রস জাল দিতে দিতে ঘন আর লাল হয়ে আসলে তা নামিয়ে ঢালা হয় বড় বড় গামলায়। সেখানে বাঁশ বা কাঠের টুকরো দিয়ে ঘন রসগুলো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ঠান্ডা করা হয়। শীতল হয়ে এলে বিভিন্ন ছাঁচে ঢেলে কিছু সময় রাখলে তৈরি হয় সুস্বাদু খেজুরের গুড়। প্রতি বছর শীত মৌসুমেই সিরাজগঞ্জের তারাস, রায়গঞ্জ, উল্লাপাড়া সহ বেশ কয়েকটি উপজেলার গ্রামে গ্রামে শীতের ভোরে চোখে পড়বে এমন দৃশ্য। রাজশাহী, পাবনা, নাটোর সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা গাছিরা স্থানীয় কৃষকদের কাছ থেকে খেজুরের গাছ ভাড়া নিয়ে এই গুড় তৈরি করেন। চলতি বছর আবহাওয়া ভালো থাকায় রসের উৎপাদন ভালো হচ্ছে। এতে ভালো গুড় পাচ্ছেন গাছিরা। রাত ৩টা থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত আমরা রস সংগ্রহ করি। 4 ঘন্টা লাগে ধরেন জাল দিতে। জাল টাল দিয়ে সেরে গুড়টা নামাই, নামা টামা এ ধরেন ঢালার পরে বিভিন্ন জায়গার ধরেন সেল হয়। বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসে কিনে নিয়ে যায়, ক্রয় করে নিয়ে যায় এবং দামও মোটামুটি ভালো। এটা খুব ভালো, মানে খুব সুস্বাদু, কোনো ভেজাল নাই। আমাদের গুড়কে যদি সরকারিভাবে বেচার জন্য যদি আমাদের একটু পরিবেশ করে দিত হয়তো বা আমাদের একটু ভালো হতো। সঠিক পদ্ধতিতে রস সংগ্রহের মাধ্যমে উৎকৃষ্ট মানের গুড় তৈরির জন্য গাছিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। নভেম্বর মাস থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাছিরা আসে এখানে রস সংগ্রহ করে এবং এই রস থেকে তারা সুস্বাদু পাটালি গুড় এবং ঝোলা গুড় উৎপন্ন করে এবং এই গুড় তারা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে। গুড় ব্যবসায়ীদের তথ্য মতে জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৩ শতাধিক গাছে চলতি মৌসুমে প্রায় ১০,০০০ খেজুরের গাছ থেকে প্রায় ১৪০ মেট্রিক টন গুড় উৎপাদনের আশা করা হচ্ছে। চলতি শীত মৌসুমে আবহাওয়া ভালো থাকায় রসের উৎপাদন বেশ ভালো হচ্ছে। সংগৃহীত রস থেকে উৎকৃষ্ট মানের গুড় প্রস্তুত করছেন গাছিরা। তবে দিন দিন এই অঞ্চলে খেজুরের গাছের সংখ্যা কমে যাওয়ায় ভবিষ্যতে গুড় উৎপাদনের জন্য রসের সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জের তারাস থেকে রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ। যশোরের চৌগাছায় শুরু হয়েছে 2 দিনব্যাপী খেজুর গুড় মেলার উৎসব। এসব বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জুয়েল মৃধা।
যশ খেজুরের রস এই একটি ঐতিহ্য রয়েছে যশোরে। এই যে স্লোগান, এই স্লোগানকে সামনে রেখেই তৃতীয়বারের মতো যশোরের চৌগাছা উপজেলা প্রশাসন গুড় মেলার আয়োজন করেছে। মূলত খেজুরের রস এবং গুড়ের ব্যবসার প্রবৃদ্ধির জন্যই উপজেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করে। খেজুরের গুড় কিন্তু এখন আমাদের জিআই পণ্য। এই পণ্যের নির্ভেজাল গুড় যাতে সারা দেশের মানুষ এবং বিশ্বের মানুষ খেতে পারে, যশোরের যে গুড়ের ঐতিহ্য সেই গুড়ের স্বাদ নিতে পারে, তার জন্যই মূলত এই মেলার আয়োজন, যেটি আজকে থেকে শুরু হচ্ছে এবং চলবে 3 দিন ধরে। এই মেলায় মোট 150 জন গাছি, এই উপজেলার 150 জন গাছিকে তাদের উৎপাদিত গুড় নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই অনুযায়ী এখানে 12টি স্টল দেওয়া হয়েছে মেলায়। এবং এই মেলা স্টলগুলোতে কিন্তু যে গাছিরা যারা গুড় উৎপাদনের সাথে জড়িত তারা কিন্তু আজকে গুড় উঠিয়েছেন এবং এখানে বিক্রি করছেন, প্রদর্শনের পাশাপাশি বিক্রিও করছেন। গাছিদের সাথে আমরা কথা বলে জেনেছি যে এখন বাজারে 400-450 টাকা করে গুড় প্রতি কেজি বিক্রি হচ্ছে, কিন্তু মেলায় গুড়ের দামটা একটু বাড়তি পাওয়া যাচ্ছে, তার কারণে তারা বেশ খুশি। আজকের মেলায় যে গুড়গুলো নিয়ে আসছে তারা এখানে 400 টাকা থেকে শুরু করে 550 টাকা পর্যন্ত প্রকারভেদে গুড় বিক্রি করছে এবং তারা মনে করছে যে তারা যে গুড় নিয়ে আসছে তার প্রতিটি আজকে শেষ হয়ে যাবে এবং তারা 3 দিন ধরে তাদের উৎপাদিত গুড় এখানে বিক্রি করতে পারবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে যশোরে কিন্তু যে পরিমাণ গুড় উৎপাদন হওয়ার কথা আসলে সেই পরিমাণ গুড় উৎপাদন হচ্ছে না। এই জেলায় খেজুর গাছ আছে প্রায় 24 লাখ, যার ভিতর থেকে 4,19,000 গাছ থেকে রস আহরণ করা সম্ভব। প্রকৃতপক্ষে আহরণ হচ্ছে মাত্র 3,12,000 গাছ থেকে এবং গাছের সংখ্যা খুবই কম, 6,314 জন। আমরা কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের যে পরিমাণ গাছ আছে এই পরিমাণ গাছ যদি রস আহরণের আওতায় আনা যেত তাহলে কিন্তু প্রচুর পরিমাণে গুড় উৎপাদন করে এর একটা অর্থনৈতিক লাভ নিতে পারত কৃষকরা। তবে এবছর কৃষি সম্প্রসারণ যেটা জানিয়েছে যে 3,100 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, যেটা বিক্রি করে প্রায় 155 কোটি টাকা আয় করতে পারবেন এই অঞ্চলের কৃষকরা। এবং আমাদেরকে এই আয়োজক সংস্থা তারা জানিয়েছেন যে এই যে গুড়ের মেলা, এই মেলা প্রত্যেকটা উপজেলায় সম্প্রসারিত করা হবে এবং মানুষকে আরো আগ্রহ তৈরি করা হবে যাতে গুড় উৎপাদনের সাথে জড়িত হয় এবং এর অর্থনৈতিক সুবিধাটা নিতে পারে। আমার কাছে এই ছিল সর্বশেষ। যশোর থেকে গুড় মেলার 2 দিনব্যাপী আয়োজনের খবর জানাচ্ছিলেন জুয়েল মৃধা। বিশ্ববাজারে চাহিদার চেয়ে যোগান বেশি থাকবে জ্বালানি তেলের, ফলে দামও থাকতে পারে নিম্নমুখী। আগামী 2 বছর এমন পরিস্থিতি অব্যাহত থাকার পূর্বাভাস দিচ্ছে মার্কিন সংস্থা এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA। ওপেকভুক্ত দেশগুলো তেল উত্তোলন কমালেও বাইরের দেশগুলো বাড়াবে, এতে যোগান পর্যাপ্ত থাকবে বলে মনে করে সংস্থাটি। বিশ্ববাজারে চাহিদার তুলনায় যোগান বেশি থাকায় আগামী 2 বছর অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী থাকতে পারে। মঙ্গলবার প্রকাশিত শর্ট টার্ম এনার্জি আউটলুক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA। 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মতো শীর্ষ জ্বালানি ব্যবহারকারী দেশগুলোয় তেলের চাহিদা কম থাকায় 2025 সালেও অপরিশোধিত তেলের বাজারে চাহিদার তুলনায় যোগান বেশি থাকবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। EIA-এর ধারণা চলতি বছর ব্রেন্ট ক্রুডের দাম 8% কমে ব্যারেল প্রতি গড়ে $74 দাঁড়াবে, যা পরের বছর 2026 সালে আরও কমে ব্যারেল প্রতি $66 নামতে পারে। সংস্থাটির পূর্বাভাস, চলতি বছর রেকর্ড 13.55 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। একই বছর মার্কিন বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি গড়ে $70 থাকবে। 2026 সালে আরও কমে তা ব্যারেল প্রতি $62 নেমে যেতে পারে।
বিশ্বব্যাপী জ্বালানি তেলের উৎপাদন 2025 সালে দৈনিক গড়ে 104.4 মিলিয়ন ব্যারেল হবে বলে ধারণা করছে সংস্থাটি। আর পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও তার মিত্ররা সরবরাহ আরও কমাতে পারে বলে ধারণা করছে EIA। বিপরীতে উৎপাদন বাড়াবে ওপেকের বাইরে থাকা দেশগুলো। এদিকে চলতি বছর বিশ্বব্যাপী দৈনিক গড়ে 104.1 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের চাহিদা থাকবে বলে জানিয়েছে মার্কিন সংস্থাটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নর্থ স্ট্রিমের পর এবার তুর্ক স্ট্রিম পাইপলাইন ধ্বংসের অভিযোগ করেছে রাশিয়া। ইউক্রেনকে হাতিয়ার বানিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানি খাত ধ্বংসের পাঁয়তারা করছে বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তুর্ক স্ট্রিম লক্ষ্য করে কিয়েভের ড্রোন হামলার চেষ্টাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দেন তিনি। এদিকে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় ইউরোপের বেশ কয়েকটি দেশে গ্যাস সংকটের পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। রাশিয়া থেকে তুরস্কে গ্যাস সরবরাহের পাইপলাইন তুর্ক স্ট্রিম। সোমবার এই পাইপলাইন লক্ষ্য করে ইউক্রেন 9টি ড্রোন ছুড়েছে বলে অভিযোগ করে রাশিয়া, যদিও এগুলো ভূপাতিতের দাবি করেছে রুশ সেনারা। এই ঘটনাকে সন্ত্রাসী কার্যক্রম উল্লেখ করে এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বলেন, কিয়েভকে হাতিয়ার করে মস্কোর জ্বালানি খাত ধ্বংসের পায়তারা করছে ওয়াশিংটন। আমি নিশ্চিত যুক্তরাষ্ট্রের কোনো জায়গায় কোনো প্রতিযোগীর প্রয়োজন নেই। তারা ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি সমৃদ্ধির ভিত্তি ধ্বংস করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের অনুমোদন দিচ্ছে। নর্থ স্ট্রিম পাইপলাইনের পর তারা ইউক্রেনকে তুর্ক স্ট্রিম পাইপলাইন অকার্যকরের উস্কানি দিচ্ছে। তুর্ক স্ট্রিম পাইপলাইন কৃষ্ণ সাগরের তলদেশ দিয়ে রাশিয়ার আনাপা শহর থেকে তুরস্কের উত্তর পশ্চিম কিইকয় পর্যন্ত 930 কিলোমিটার বিস্তৃত। এর আগে নর্থ স্ট্রিম পাইপলাইনে হামলার পেছনেও যুক্তরাষ্ট্র রয়েছে বলে অভিযোগ করে মস্কো। কয়েকদিন আগেই রাশিয়ার জ্বালানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। নিষেধাজ্ঞা দিয়ে বিশ্ব জ্বালানি বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে তীব্র নিন্দা জানায় মস্কো। এদিকে চুক্তির নবায়নে ইউক্রেনের অস্বীকৃতি জানানোয় জানুয়ারি থেকে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ইউক্রেন ভূখণ্ড ব্যবহার করে রাশিয়া থেকে গ্যাস যেত ইউরোপে। সরবরাহ বন্ধ হওয়ায় ইউরোপের বিভিন্ন দেশে দেখা দিয়েছে গ্যাস সংকট। জ্বালানির দামও আকাশচুম্বী। স্লোভাকিয়ায় উৎপাদন ও জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দুশ্চিন্তায় পড়েছে বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন কোম্পানি। সবকিছুর সঙ্গে গ্যাসের সম্পৃক্ততা রয়েছে। স্লোভাকিয়া মল্ট বা শস্যজাত পণ্য উৎপাদনের বৃহত্তম একটি দেশ। ব্যবসায়ীদের অভিযোগ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর স্লোভাকিয়ায় গ্যাসের দাম 3 গুণ বেড়েছে। তার উপর গ্যাস সরবরাহ বন্ধ যেন মরার ওপর খাড়ার ঘা। রাইসা জান্নাত, সময় সংবাদ। কুয়েতে শুরু হলো 3 দিনব্যাপী 13তম আন্তর্জাতিক হোরেকা মেলা 2025। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই আয়োজন শেষ হবে বৃহস্পতিবার। মেলায় কুয়েতের সব 5 তারকা হোটেলগুলো তাদের পরিষেবার মান এবং বিশ্বের নামি দামি কোম্পানিগুলো তাদের পণ্য প্রদর্শন করছে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে জানব বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও কুয়েতের মুশরেফে অনুষ্ঠিত হচ্ছে 13তম আন্তর্জাতিক হোরেকা মেলা 2025। হোটেল, রেস্টুরেন্ট এবং ক্যাফে বিভাগের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে। এই মেলায় হোটেলগুলোতে পরিষেবার মান যাচাইয়ে পেশাদারত্বের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন দেশটিতে ফুড এবং হোটেল সেক্টরের কর্মকর্তারা। যেখানে কম্পিটিশনে যারা অ্যাটেন্ড করে তারা যদি কেউ উইন হয় তাহলে এরা সার্টিফিকেট পায়, গোল্ড মেডেল পায়, কেউ সিলভার মেডেল পায়, আবার কেউ ব্রোঞ্জ মেডেল পায়। এটার জন্য ফিউচারে ভালো রেস্টুরেন্টে বা ভালো হোটেলে এর জন্য অফার আসে। এছাড়াও ক্যাটারিং, লন্ড্রি সরঞ্জাম, পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ সহ খাদ্য সম্পর্কিত বিভাগে নেতৃস্থানীয় কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি সহ পরিষেবা প্রদর্শন করতে এই মেলায় অংশ নেয়। কুয়েতে দীর্ঘ 13 বছর ধরে চলা এই মেলায় এখনো পর্যন্ত বাংলাদেশি কোনো পণ্য বা প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে দেখা যায়নি। আগামীতে এই মেলায় অংশ নিতে বাংলাদেশকে স্বাগত জানায় আয়োজকরা। Horeca, which is the biggest exhibition in the region. We are here this year, 2025 in Kuwait. For the coming years, it will be better and better with as well the participation of Bangladesh. পর্যটন খাতের প্রচারণা ও প্রসার ঘটাতে কুয়েতে প্রতি বছর আয়োজন করা হয় আন্তর্জাতিক হোরেকা মেলার। 1994 সালে প্রথম লেবাননে এই মেলা আয়োজিত হয়। পরবর্তীতে জর্দান, সৌদি আরব ও কুয়েতেও জনপ্রিয় হয়ে ওঠে এই আয়োজন। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।
এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 15 বছর ধরে চলছে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ, ব্যয় ছাড়িয়েছে 2000 কোটি টাকা। অর্থের অপচয় বলছেন বিশেষজ্ঞ, দ্রুত কাজ শেষ করতে চায় সিভিল এভিয়েশন। ইঞ্জিন সংকটে রেলওয়ে, বহরের 263টির 70% মেয়াদ উত্তীর্ণ। পূর্বাঞ্চলের বেশিরভাগ ট্রেন বন্ধের শঙ্কা, চলতি বছর যুক্ত হতে পারে 30টি। এবং সব জটিলতা কাটিয়ে অবশেষে চট্টগ্রাম কাস্টমস হাউসে 100 গাড়ি নিলাম। ছিল এমপিদের আনা বিলাসবহুল ল্যান্ড ক্রুজারও, 400 কোটি টাকা রাজস্ব আদায়ের আশা। এই ছিল এই সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।